আজ আমরা আলোচনা করতে যাচ্ছি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা চমৎকার প্রকৃতিপ্রেমমূলক কবিতা কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ। এটি লেখা হয়েছিল 1802 খ্রিস্টাব্দের 3 সেপ্টেম্বর। এটি একটি সনেট, যেখানে কবি লন্ডন শহরের এক অনন্য দৃশ্যের প্রশংসা করেছেন। আমরা সাধারণত শহরকে ব্যস্ততা, কোলাহল ও দৌড়ঝাঁপের জায়গা হিসাবেই কল্পনা করি, কিন্তু কবি দেখিয়েছেন শহরও হতে পারে শান্ত, নিস্তব্ধ ও অপূর্ব সুন্দর, সঠিক মুহূর্তে যদি আমরা তাকে দেখি তবেই। প্রথমে আমরা কবি পরিচিতি জেনে নেব। সনেটটি লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1770 খ্রিস্টাব্দে আর তিনি মারা যান 1850 খ্রিস্টাব্দে। তিনি ছিলেন রোম্যান্টিক যুগের অন্যতম প্রধান কবি। প্রকৃতির প্রতি তার গভীর ভালোবাসা ও আবেগ তার কবিতাগুলির মূল বৈশিষ্ট্য। তার বিখ্যাত রচনাগুলির মধ্যে দি প্রিলিউড এবং আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড, ড্যাফোডিলস, এছাড়াও টিনটান অ্যাবে এগুলি অন্যতম। ওয়ার্ডসওয়ার্থ মনে করতেন প্রকৃতি মানুষের মনকে প্রশান্তি দেয় এবং আধ্যাত্মিকভাবে উন্নীত করে। আমরা কবি পরিচিতি জানলাম, এবার কবিতার ধরন ও কাঠামো নিয়ে একটু আলোচনা করব। এটি একটি ইতালিয়ান সনেট। ইতালিয়ান সনেটকে আমরা বলি পেট্রার্চান সনেট, PETRARCHAN, পেট্রার্চান সনেট। সনেটে মূলত 14টি লাইন থাকে। এই 14টি লাইনকে আবার দুটি অংশে ভাগ করা হয়। প্রথম যে 8টি লাইন সেটাকে বলা হয় অক্টেভ, আর শেষের যে 6টি লাইন সেটিকে বলা হয় সেস্টেট। তাহলে প্রথম 8টি লাইনকে আমরা কি বলবো? অক্টেভ। আর শেষ 6টি লাইনকে আমরা এখানে বলবো সেস্টেট। এখানে কাব্যিক অলঙ্কার বলতে কবি সিমিলি, মেটাফোর, পার্সোনিফিকেশন, হাইপারবোল এগুলোই ব্যবহার করেছেন। এছাড়াও পড়তে গেলে আমরা আরও অনেক কিছু কাব্যিক অলঙ্কার হয়তো পেতে পারি। এই সনেটের যে ছন্দবিন্যাস, সেই ছন্দবিন্যাস সম্বন্ধে আমরা জানব। তো আমরা যেহেতু 8টি লাইন আছে, সেহেতু 8টি লাইনকে আমরা 4 হিসেবে ভাগ করব। দেখো, এই প্রথম 8টি লাইন কি? এই প্রথম 8টি লাইন হলো অক্টেভ। প্রথম লাইনেই দেখো ফেয়ার, এ করলাম, পাস বাই, এটাকে বি করলাম। আবার ম্যাজেস্টি, দেখো ওয়াই আসছে, বাই বি। আবার এখানে ওয়ার, এ। ফেয়ার ওয়ার মিলল, প্রথম লাইন 4 নম্বর লাইন, তাহলে আবার সেকেন্ড লাইন, থার্ড লাইন মিলছে। তাহলে এরকমভাবে আমরা ছন্দটাকে ভাগ করব, এ বি বি এ। এখানেও দেখো বেয়ার, এ আর, লাই, স্কাই, এখানেও মিলল এ বি বি এ। এই 6টি লাইন হলো কি? অক্টেভ। আমরা তিনটে করে ভাগ করলাম। দেখো বিউটিফুলি স্টিপ, এটাকে সি করলাম, তারপরে হিল, ডি করলাম, তারপরে ডিপ, এটাকেও আমরা সি করলাম, দেখো সিডিসি। আবার দেখো এবার হবে কি, যদি অক্টেভের প্রথম 3টে যদি সিডিসি হয়, তাহলে অক্টেভের শেষ 3টে লাইন কিন্তু ডিসিডি হতেই হবে। উইল, ডি, দেখো হিল, উইল মিলছে। তারপরে অ্যাসলিপ, স্টিপ, ডিপ, অ্যাসলিপ, 3টেই পি আসছে কিন্তু শেষে, ডি করলাম। আবার দেখো লাইং স্টিল, এটাও কিন্তু ডি, দেখো হিল, উইল, ডিল। তো এইভাবেই ছন্দবিন্যাস হয়। তাহলে এটা রাইম স্কিম কি হলো? রাইম স্কিম হলো এ বি বি এ, আবার হলো এ বি বি এ, তারপরে হলো সি ডি সি, তারপরে হলো ডি সি ডি। এই হচ্ছে রাইম স্কিম। আমরা কবিতার ধরন ও কাঠামো জেনে নিলাম। এবার
কোনো কবিতা পড়া শুরু করতে গেলে আমাদেরকে আগে জানতে হবে সেই কবিতার পটভূমি, অর্থাৎ সেই কবিতা লেখার যে ইতিহাস, সেই ইতিহাস না জানলে আমাদের কবিতা পড়তে অতটাও ভালো লাগবে না। আমরা আগেই জেনেছি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ছিলেন প্রকৃতির প্রেমিক এবং রোমান্টিক যুগের অন্যতম প্রধান কবি। তিনি সাধারণত গ্রাম বাংলা ও প্রকৃতির সৌন্দর্য নিয়েই কবিতা লিখতেন। তবে তার যেই কবিতা কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, এটি কিন্তু একটি ব্যতিক্রমী কবিতা। কারণ আমরা এখানে কি দেখতে পাবো, এখানে আমরা দেখতে পাবো একটি শহর, সেই শহরের সৌন্দর্যকে নিয়ে তিনি প্রশংসা করেছেন। এই শহরটির নাম হচ্ছে লন্ডন। সতেরোশো 1790 এরকম সময়তেই লন্ডনে কী হয়েছিল, শিল্প বিপ্লব হয়েছিল। সেই শিল্প বিপ্লবের একদম কেন্দ্র বলা চলে কি লন্ডন শহরকে। এখানে কলকারখানা, যানবাহন ও মানুষের কোলাহল শহরকে কি ব্যস্ত করে রেখেছিল। কিন্তু এই কবিতায় ওয়ার্ডসওয়ার্থ এমন একটি মুহূর্ত বর্ণনা করেছেন যখন শহর শান্ত, নির্মল, একেবারে প্রকৃতির মতো সৌন্দর্যমণ্ডিত মনে হচ্ছে। এই সময়টি ছিল কখন, সকালবেলা। অর্থাৎ তিনি সকালের যে লন্ডন শহর, সেই লন্ডন শহরের প্রকৃতিকেই তিনি বর্ণনা করেছেন। এই কবিতাটি তিনি লিখেছিলেন 1802 খ্রিস্টাব্দের 3 সেপ্টেম্বর, যখন তিনি তার বোন ডরথির সাথে লন্ডন ভ্রমণ করছিলেন। তখন তিনি ওয়েস্টমিনস্টার ব্রিজের ওপর দাঁড়িয়ে ভোরের নিস্তব্ধ লন্ডন শহর দেখেছিলেন এবং এই সৌন্দর্যে মুগ্ধ হয়েই তিনি এই কবিতাটি রচনা করেন। দেখো এখানে লেখাই আছে কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, ওয়েস্টমিনস্টার ব্রিজের ওপরে কম্পোজড করা। এবার কবিতার মূল বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করা যাক। আর্থ হ্যাজ নট এনিথিং, পৃথিবীর এমন কিছুই নেই, টু শো মোর ফেয়ার, যা আরও সুন্দর দেখাতে পারে। অর্থাৎ পৃথিবীতে আর কোনো দৃশ্য এত সুন্দর হতেই পারে না। কবি এখানে হাইপারবোল ইউজ করেছেন। হাইপারবোল মানে হচ্ছে যখন আমরা কোনো কিছুকে একটু বাড়িয়ে বলি, সেটাই হচ্ছে হাইপারবোল। দেখো এখানে হাইপারবোল ব্যবহার করে কবি লন্ডনের সকালের যে দৃশ্য, সেই দৃশ্যকেই কবি কি বলতে চেয়েছেন, পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য। অর্থাৎ এই লন্ডন সকালের সুন্দর দৃশ্যের চেয়ে পৃথিবীতে আর কোনো দৃশ্যই নেই যা সুন্দর হতে পারে। যদিও প্রকৃতিকে অনেক মনোমুগ্ধকর দৃশ্য আছে, কিন্তু তিনি এতটাই আবেগপ্রবণ হয়েছেন যে তিনি বলেছেন এই দৃশ্যের চেয়ে সুন্দর কিছু নেই। ডাল উড হি বি অফ সোল, তার আত্মা অবশ্যই নির্জীব। হু কুড পাস বাই, যে এই দৃশ্য দেখে বিমুগ্ধ হয় না বা এই দৃশ্যকে এড়িয়ে যায়। কবি এখানে বুঝিয়ে দিচ্ছেন যে প্রকৃত সৌন্দর্য অনুভব করতে গেলে সংবেদনশীল মন থাকা দরকার। যে ব্যক্তি লন্ডনের এই প্রাকৃতিক সৌন্দর্যকে অনুভব করতে পারে না, সে মানসিকভাবে নিষ্প্রাণ বা অনুভূতিহীন। এই যে ডাল শব্দটা ব্যবহার করা হয়েছে এই অনুভূতিহীন এটাকে বোঝানোর জন্য, আর এই সোল মানে হচ্ছে আত্মা। এ সাইট, একটা দৃশ্য, সো টাচিং, এত হৃদয়স্পর্শী, ইন ইটস ম্যাজেস্টি, তার মহিমায়। কবি বোঝাতে চেয়েছেন এই দৃশ্য শুধুমাত্র চোখের জন্য মনোরম নয়, বরং এটি আত্মার জন্য গভীরভাবে স্পর্শকাতর। দেখো এই টাচিং শব্দটি আবেগের গভীরতাকেই বোঝায়। এই ম্যাজেস্টি শব্দটি বোঝায় মহত্ব বা রাজসিকতা। সাধারণত শহরকে মানুষ ব্যস্ত ও কোলাহলপূর্ণ বলে মনে করে, কিন্তু এখানে শহরটি এক অনন্য শান্তি ও জাঁকজমকের মিশ্রণে অসাধারণ দেখাচ্ছে। এই তৃতীয় নাম্বার লাইনটি প্রমাণ করছে যে সৌন্দর্য শুধু প্রকৃতির মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি মানুষের তৈরি শহরের মধ্যেও থাকতে পারে, বিশেষ করে যখন প্রকৃতির আলো ও শান্তির সঙ্গে একাত্ম হয়ে যায়। দি সিটি নাও ডথ লাইক এ গার্মেন্ট ওয়্যার, এই শহরটি যেন এক পোশাকের মতো নিজেকে মুড়িয়ে রেখেছে। দি সিটি, এই দি সিটি বলতে কবি এখানে লন্ডন শহরকে বুঝিয়েছেন। আর যে নাও ডথ, এই ডথ শব্দটি হলো একটি পুরনো ইংরেজি শব্দ
ডথ কথার অর্থ হচ্ছে ডাজ বা যা করে, তাই নাও ডথ মানে করা, ঠিক আছে। কি করে রেখেছে? ওয়্যার, পরিধান করেছে বা মুড়িয়ে রেখেছে। কীরকম করে? লাইক এ গার্মেন্ট, পোশাকের মতো। এখানে গার্মেন্ট বলতে কবি সূর্যের যে কোমল আলো, সেই কোমল আলোকে বুঝিয়েছেন। সাধারণত শহর কোলাহলপূর্ণ ও ধোঁয়ায় ঢাকা থাকে, কিন্তু এই যে সকালে সূর্যের আলো, এই সূর্যের আলো এমনভাবে গোটা শহরকে ঢেকে রেখেছে যেন মনে হচ্ছে একটি গার্মেন্ট, পোশাক। দেখো, এই সেন্টেন্সের মধ্যে আমরা দুটি অলঙ্কার পাবো বা রেটরিক। প্রথমে একটা হচ্ছে সিমিলি আর একটা হচ্ছে পার্সোনিফিকেশন। দিস সিটি নাও ডথ লাইক এ গার্মেন্ট ওয়্যার। কবি বলেছেন যে এই শহর যেন এক পোশাকের মতো নিজেকে মুড়িয়ে রেখেছে। শহর কি কোনোদিন কোনো পোশাক পরতে পারে? একমাত্র যারা জীবন্ত প্রাণী, যেমন মানুষ, এরাই তো পোশাক পরে। তাহলে এটি কি? এখানে শহরকে মানুষের সাথে তুলনা করা হয়েছে বা শহরের মধ্যে প্রাণের স্পন্দন ঘটিয়েছে। তাই আমরা কি বলবো? এটা পার্সোনিফিকেশান। যখন কোনো নির্জীব বস্তুর মধ্যে প্রাণের স্পন্দন করা হয় তখন তাকে বলা হয় পার্সোনিফিকেশান। পার্সোনিফিকেশন বা মানবায়ন, একে বাংলায় বলা হয় মানবায়ন। আর আরেকটা এখানে আমরা দেখতে পাবো, সেটা হচ্ছে সিমিলি। সিমিলিটা হলো কি? লাইক এ গার্মেন্ট। এই গার্মেন্টটা কিসের? এই গার্মেন্টটা হচ্ছে আমার সূর্যের যে আলো, সেই সূর্যের আলো। এখানে সূর্যের আলোকে পোশাকের সাথে তুলনা করা হয়েছে, তাই এটি কি? সিমিলি। দি বিউটি অফ দি মর্নিং সাইলেন্ট অ্যান্ড বেয়ার। এই যে সকালের যে সৌন্দর্য, এই সকালের সৌন্দর্যটি কীরকম? না সাইলেন্ট, শান্ত, আর বেয়ার মানে হচ্ছে স্বচ্ছ। অর্থাৎ সকালের যে এই সৌন্দর্য, এটি কি? শান্ত। শিপস, জাহাজ, টাওয়ার্স, মিনার, ডোমস, গম্বুজ, থিয়েটার্স, নাট্যশালা, অ্যান্ড টেম্পেলস, এবং মন্দিরগুলো লাই, শুয়ে আছে। ওপেন আনটু ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই, প্রান্তরের দিকে প্রসারিত হয়ে এবং আকাশের দিকে উন্মুক্ত হয়ে কি হয়ে আছে? শুয়ে আছে। এই টাওয়ার্স, ডোমস, থিয়েটার, জাহাজ এবং মন্দির। এই লাইনে কবি শহর ও প্রকৃতির মধ্যে এক সুন্দর সংযোগ সৃষ্টি করেছেন। সাধারণত শহরগুলোকে সীমাবদ্ধ, ঘিঞ্জি এবং কৃত্রিমভাবে গঠিত বলে মনে করা হয়, কিন্তু এই বিশেষ সকালে লন্ডন প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে একাত্ম হয়ে গেছে। এই ওপেন আনটু দ্য ফিল্ডস বলতে বোঝানো হয়েছে শহরটি কোনো নির্দিষ্ট সীমানার মধ্যে সীমাবদ্ধ নয়। ভোরের আলোয়, অর্থাৎ ভোরে যে সূর্যের আলো, সেই সূর্যের আলোয় এটি যেন প্রান্তরের সঙ্গে মিশে গেছে, যেমনটা সাধারণত প্রকৃতির সৌন্দর্যে দেখা যায়, ঠিক আছে। আর ওপেন আনটু দ্য স্কাই, এই অংশটি শহরের মুক্ততার আরেকটি রূপ। এটি বোঝায় যে শহরের ধোঁয়া বা কৃত্রিম আলোয় এটি ঢাকা নেই, বরং এটি বিশাল আকাশের নিচে এক প্রশান্ত রূপ নিয়েছে। আকাশের বিশালতা এখানে অপরিসীম সম্ভাবনা, বিশুদ্ধতা ও এক নতুন শুরুর প্রতীক। অল ব্রাইট, সব কিছুই উজ্জ্বল, অ্যান্ড গ্লিটারিং, চকচক করছে, দীপ্তিময় দেখাচ্ছে, ইন স্মোকলেস এয়ার, এই ধোঁয়াহীন বাতাসে। নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ, সূর্যকে কখনো এত সুন্দরভাবে আলো ছড়াতে দেখিনি বা সম্পূর্ণভাবে তার আলোয় ঢেকে ফেলতে দেখিনি। স্টিপ মানে হচ্ছে ঢেকে ফেলা। যখন কোনো কিছুকে সম্পূর্ণভাবে ঢেকে ফেলে তখন তাকে বলা হয় স্টিপ। কবি বোঝাতে চেয়েছেন যে সূর্যের কোমল আলো পুরো শহরটিকে এক অনন্য মায়া মমতায় আচ্ছাদিত করেছে। তিনি এইরকমভাবে সূর্যের আলোকে কখনো কোথাও আচ্ছাদিত করতে আগে দেখেননি, তাই তিনি বলছেন নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ। এখানেও কিন্তু কবি হাইপারবোল ইউজ করেছেন। হাইপারবোল কি আগেই বলেছি, যখন কোনো কিছুকে
বেশি করে বাড়িয়ে বলা হয় তখন তাকে বলা হয় হাইপারবোল। দেখো, কবি তো এর আগেও অনেকবার সূর্যোদয় দেখেছেন, কিন্তু এই মুহূর্তের সৌন্দর্য এতটাই তাকে বিমোহিত করেছে যে তিনি মনে করছেন সূর্য কখনো এর চেয়ে বেশি সুন্দরভাবে আলো ছড়ায়নি। এই সূর্যের আলো ছড়ানোটাকে একটু বেশি জোর দিয়েই বলছে। দেখো, এখানে নেভার শব্দটি ওই কারণেই ব্যবহার করা হয়েছে, জোর দিয়ে বলার জন্য, নেভার ডিড। ইন ইজ ফার্স্ট স্প্লেন্ডার, তার প্রথম আলোয় ভ্যালি, উপত্যকা, রক অর হিল, শিলা বা পাহাড় কি হয়েছে, খুব মোহনীয় দেখাচ্ছে। অর্থাৎ কবি এখানে বলতে চাইছেন যে সকালের যে প্রথম আলো, এই প্রথম আলো সাধারণত উপত্যকা, পাহাড় ও পাথরের উপরে যেভাবে পড়ে, আজ তা লন্ডনের ওপরেও ঠিক তেমনই সুন্দরভাবেই পড়েছে। নেভার স আই, আমি কখনো দেখিনি। আই নেভার ফেল্ড, আমি কখনো অনুভবও করিনি। এ কাম সো ডিপ, এত গভীর প্রশান্তি। শহর যা সাধারণত কোলাহলপূর্ণ, সেই শহরও যে এত শান্ত হতে পারে, এটি কবির কাছে কিন্তু এক বিস্ময়কর। এই ডিপ কাম শব্দগুচ্ছ এক অতুলনীয় প্রশান্তির প্রতীক। আবার দেখো, এখানে কবি নেভার এই শব্দটি ব্যবহার করেছেন কি, এটাকে জোর দেওয়ার জন্য। ঠিক আছে, নেভার স আই, তিনি কখনো দেখেননি। এই দেখেননি এটাকে জোর দেওয়ার জন্য তিনি এখানে নেভার শব্দটি ব্যবহার করেছেন। আবার এখানে এই অনুভব করার আগেও কিন্তু নেভার শব্দটি ব্যবহার করেছেন, ফেল্টের আগেও। দি রিভার, নদী, গ্লাইডেথ, বয়ে চলেছে, অ্যাট ইজ ওন সুইট উইল, তার নিজের ধারায়, তার আপন মনে। গ্লাইডেথ মানে হচ্ছে মসৃণভাবে প্রবাহিত হওয়া। একটি রিভার, এখানে এই রিভার বলতে কবি যে নদীটির কথা বলেছেন সেই নদীটি হলো থেমস রিভার। এখানে থেমস নদীকে স্বাধীনভাবে প্রবাহিত হওয়ার রূপক হিসাবেই দেখানো হয়েছে। ডিয়ার গড, হে ঈশ্বর, দি ভেরি হাউস, এই বাড়িগুলো, সিম অ্যাসলিপ, ঘুমিয়ে আছে। কোনো কিছুকে জোর দেওয়ার জন্য কিন্তু দি ভেরি এই শব্দটি ব্যবহার করা হয়। এই লাইনটি বোঝায় যে শুধুমাত্র পরিবেশ নয়, এমনকি বাড়িগুলোর মধ্যেও এমন এক শান্তি নেমে এসেছে যে তারা মনে হচ্ছে যেন ঘুমিয়ে আছে। মানে অ্যাসলিপ অর্থাৎ ঘুমের রূপক ব্যবহার করে শহরের নীরবতা বোঝানো হয়েছে। এখানে আবার যে রেটরিক ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে পার্সোনিফিকেশন। এই বাড়ি, হাউস, এগুলি হচ্ছে কি, একটি জড় বস্তু। এই জড় বস্তুকে কি নিদ্রামগ্ন করা হয়েছে মানুষের মতো, অর্থাৎ পার্সোনিফিকেশন করা হয়েছে। তাহলে এই লাইনেও আমরা কি দেখতে পাবো, পার্সোনিফিকেশন দেখতে পাবো। এবং অল দ্যাট মাইটি হার্ট, এবং এই মহান হৃদয়, ইজ লাইং স্টিল, এখনো নিস্তব্ধ হয়ে আছে। মাইটি হার্ট বলতে এখানে কবি লন্ডন শহরকে ও সেই শহরের যে ব্যস্ত জীবন তাকেই বুঝিয়েছেন। তবে এই মুহূর্তে কি, এই লন্ডন শহরটি শান্ত ও নিস্তব্ধ। এই কবির কাছে এটি এক বিরল ও অনন্য অভিজ্ঞতা। কবিতায় কবি ওয়ার্ডসওয়ার্থ লন্ডনের যে সকলের সৌন্দর্য, সেই সৌন্দর্যকে প্রকৃতির ন্যায় পবিত্র ও প্রশান্ত হিসাবে দেখিয়েছেন। শহরের সাধারণ কোলাহল, ধোঁয়া ও বিশৃঙ্খলার বিপরীতে এই সকাল, এটি একেবারেই শান্ত, ধোঁয়াহীন ও নির্মল। প্রকৃতি ও শহরের এই মিলন চিত্র কবির কাছে অভাবনীয় ও মোহনীয় মনে হয়েছে।